শাহজাহান তন্ময় লেখনীতে নাবিলা ইক্স পর্ব সংখ্যা ৮। শাহজাহান বাড়ির ভেতরটা নিত্যদিনের মতোই উজ্জ্বল ছিল। হঠাৎ সেই উজ্জ্বলতায় ছায়া প্রবেশ করলো যেন। তন্ময় বাড়ি ফিরেছে মাত্র, তার ঢুকতে দেরি, ডাক পড়তে দেরি হয়নি। মোস্তফা সাহেব অত্যন্ত গম্ভীর আর দাপটে গলায় তন্ময়কে নিজের রুমে ডেকে নিয়ে গেলেন। তন্ময় সেই যে গিয়েছে, এখনো ফেরেনি। দুজন পুরুষ মানুষ আধ ঘন্টা ধরে কি ধরনের আলাপ আলোচনা করছে তা বোধগম্য হচ্ছে না আনোয়ার সাহেবের। তিনি থমথমে পরিবেশের ব্যস্ত পায়চারি করছেন লিভিং রুমে, ক্ষণে ক্ষণে নজর ফেলাচ্ছে দেওয়াল ঘড়িটার দিকে। এখন 11:35। চিন্তায় ভুরু দুটোর মাঝে ভাঁজ পড়েছে সূক্ষ্ম। এই বয়সে এত স্ট্রেস তো নেওয়া যাচ্ছে না। বিড়বিড় করে কপাল ধরে সোফায় বসে পড়লেন। তার বড় ভাই এতটাই গম্ভীর্যের সহিত তন্ময়কে ডেকে নিয়ে গেছেন যে আনোয়ার সাহেবের বুকের ভেতরটা তীর করে কাঁপছে, কপালে ছোটখাটো ঘাম জমেছে। বড় ভাইকে বড্ড ভয় পাই তিনি, সম্মানও তো কম করে না, ভালোবাসা অগাধ। সুমিতা বেগম চায়ের কাপটা এগিয়ে ধরলেন। চাটা নাও, মাথাটা গরম, চা খেলে মেজাজটা গরম হবে, রেখে দাও, পরে খাবো। সুমিতা বেগম ভেবাচাকা খেলেন যে গরম চায়ের সাথে গরম মেজাজের সম্পর্ক কিভাবে হয়। তুমি বুঝবে না সুমিতা, ম্যাথমেটিক্সে তুমি দুর্বল। মুহূর্তেই থমথমে হয়ে গেল সুমিত্রা বেগমের মুখমণ্ডল। বিড়বিড় করে বললেন, গরম চা আর গরম মেজাজের মধ্যে ম্যাথমেটিক্স কিভাবে গুরুত্বপূর্ণ? অদ্ভুত। ওহি সাহেব ছেলেকে রামধনমুখ দিয়ে ওপরে তুলতেন, ওপরে বলতে দোতলায়, নিজের রুমে পাঠিয়েছেন। ছেলের পানপেনানিতে বদহজম হচ্ছিল এক প্রকার। এত কহরে কথাবার্তারা বলতে পারে ছেলেটা। হাতের ঘড়িটার দিকে দৃষ্টি ফিরিয়ে হাঁসফাঁস করে ওঠেন। বড় ভাবির দিকে তাকিয়ে বলেন, 30 মিনিটস। এতক্ষণ ধরে নিশ্চয়ই মধু নিয়ে আলোচনা হচ্ছে না, সিরিয়াস ম্যাটার। ভাবি, আপনি কিছু জানেন? জাবেদা বেগম চোখের ইশারায় জানালেন, কিছু জানেন না। ওহি সাহেব ছটফট ভঙ্গিতে উঠে দাঁড়ালো। এমন সময় পশ্চিম দিক হতেই চেঁচামেচি ভেসে আসে। চুপ পরিবেশ, দুই একটা চেঁচামেচির শব্দ বজ্রপাতের ন্যায়। আনোয়ার সাহেব তড়িঘড়ি করে সেদিকেই ছুটলেন। ছুটতে নিয়েই পড়তে নিলেন, অমনকি নিজের সামলে পুনরায় ছুটলেন। মোস্তফা সাহেবের মুখশ্রী রাগান্বিত, থরথরে করে কাঁপছে তিনি। তন্ময় আজ শান্ত নেই, ক্রোধে নয়নজোড়া লালচে হয়ে আছে, গলার রগ নীল হয়ে বেরিয়ে আসছে। নয়ন হাত থেকে কেটেছে, রক্ত চুয়ে পড়ছে মেঝেতে। কাচের গ্লাসটি ভেঙে চুরে পড়ে আছে সেখানেই। শব্দ তুলে দরজা ঠেলে ঢুকেন জবেদা বেগম। ঢুকে কিংকর্ত বিমূঢ় হয়ে যান তিনি, আর্তনাদ করে ওঠেন। দ্রুত গতিতে এসে দাঁড়ান ছেলের পাশে। কম্পিত হাতে তন্ময়ের রক্তাক্ত হাতটা জাপটে ধরেন। চোখে অশ্রুসিক্ত গলায় চেঁচিয়ে উঠে বলেন, এসব কি করছিস? এই তন্ময়, রক্ত পড়ছে। আল্লাহ! তন্ময় তখনও মোস্তফা সাহেবের দিকে দৃষ্টি রেখে আছে। কণ্ঠনালী চেপে ধরে স্বাভাবিক কণ্ঠে বলল, আই ওয়ান্ট হার। আমার মধ্যে কি প্রবলেম? হোয়াটস রং উইথ ইউ? আমাকে বিশ্বাস কেন করতে পারছেন না? আই নো হার বেটার দ্যান ইউ বাবা। তাহলে কেন আমি ওর জীবনসঙ্গী হতে পারবো না? হোয়াট দ্য হেল নট? মোস্তফা সাহেব বাকরুদ্ধ, ঘন ঘন শ্বাস ফেলছেন তিনি। আঙ্গুল তুলে স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, তোমার ছেলেকে বলো আমার পরিবারের ওপর নজর ফেলতে না। ও চাচ্ছে এই পরিবার ভেঙে যাক, আমার ভাইরা আলাদা হয়ে যাক। এটা আমি কখনোই হতে দিব না, কখনো না। জাবেদা বেগম আতকুটে গলায় চেঁচিয়ে উঠলেন, কি হয়েছে? কি নিয়ে কথা বলছেন? মোস্তফা সাহেব তেড়ে আসে, গলা নামিয়ে দাঁতের দাঁত চেপে বলে, তোমার ভদ্র ছেলে ওরকে বিয়ে করতে চায়। ওই ছোট্ট মেয়েটাকে, যাকে সাবিহার সামনে ভালোবেসে বড় করেছি নিজের মেয়ের ন্যায়। ছোট থেকে ভাই বোনের সম্পর্ক ওদের, আর কমপক্ষে ওর 10 বছরের বড়। ওর থেকে ও 10 বছরের বড়। এসব কিভাবে হয়? আমাদের ওই সুন্দর পরিবারে কি হচ্ছে এগুলো জানাজানি হলে? হ্যাঁ? স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে জাবেদা বেগম। বেশ কিছুক্ষণ চুপসে রইলেন। মোস্তফা সাহেব সন্তুষ্ট অনুভব করলেন। ভেতরে নিলেন, স্ত্রীও অমত করছে, কিন্তু তার গলা পাল্টে জাবেদা বেগম বলে ওঠেন, অত্যন্ত গভীর কণ্ঠে বলেন, পুত্রবধূদের নিজেদের মেয়ের মতোই বড় করে, পরের বাড়ির মেয়েদের মতো নয়। চাচাতো ভাই বোনেরা কি বিয়ে করে না?
একসাথে বড় হয়েছে কি তো কি হয়েছে, ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, এর থেকে গুরুত্ব কি? আর ছেলের থেকে ভালো জীবনসঙ্গী ওর এই পৃথিবীতে নেই। ঘরের মেয়ে ঘরেই থাকবে সারা জীবন। আমি কোনো আপত্তিকর কারণ দেখছি না। আমার চেয়ে জবেদা বেগম। জবেদা, ধমক দিয়ে ওঠেন মোস্তফা সাহেব। তুমি কি আদৌ বুঝতে পারছো কি বলছো? আমার পরিবার, আমার এত বছরের স্বপ্নের পরিবার ভেঙে যাবে এই তুচ্ছতাচ্ছিল্য কারণে। ছেলে মানুষের চিন্তা ভাবনার পাশে রাখো, শুধু নিজের কথাই ভাবছো। এই বিষয়টা আদৌ আনোয়ার কিংবা সুমিতার ভালো লাগবে কিনা ভেবে দেখেছো? কতটা লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হবে এই বাড়িতে ভেবেছো একবার? আবারও বাচ্চারাও আছে জাবেদা, হয়তো আনোয়ার আমার মুখের কথা ফেলতে পারবে না। এই বিষয়টা মেনে নিল, তারপর কি হবে? যদি ভবিষ্যতে ওদের মধ্যে সমস্যা হয়, এই বয়সে ব্যবধানের কারণে যদি ওদের সম্পর্কের ভাঙন ধরে, তখন শুধু ওদের নয়, আমাদের মধ্যেও ভাঙন ধরবে, আমার পরিবারের মধ্যেও ভাঙন ধরবে। অন্য অনেক সমস্যা ভেবে চিনতে জাবেদা বেগম অবাকের চূড়ান্তে যেন। তুমি আমার ছেলেকে তন্ময়, আমি এই বিষয়ে আমার বাড়িতে আর একটা শব্দ শুনতে চাই না। তোমার ছেলেকে বলো আমার বাড়িতে থাকতে হলে আমার মতামত মেনেই থাকতে হবে। তন্ময় শক্ত গলায় বলে, থাকবো না, আপনার মতামত মানবো না, আপনার বাড়িতেও থাকবো না। এই বাড়িতে সেই দিনই ফিরবো যেদিন অরুকে আমার হাতে তুলে দিবেন। গটগট পায়ে বেরিয়ে যায় তন্ময়। দেখা হয় চাচু চাচিদের সাথে, সবাই দাঁড়িয়ে। তন্ময় দ্রুত পায়ে ইতিমধ্যে উপরে উঠে গিয়েছে। মোস্তফা সাহেব শব্দ গলায় সোফায় বসেন, পাশে বসেন জবেদা বেগম। গলার স্বর নামিয়ে তিনি বলেন, এই ছেলেটা সত্যি অরুকে। কথাটুকু শেষ করতে পারেনি জবেদা বেগম। পূর্বের মতোই খুবই বাজে ভাষায় চেঁচিয়ে ওঠে মোস্তফা সাহেব। রাগী স্বরে তার মুখ থেকে আসে। সে বলে ফেলেন, ওইদিকে স্বামীর কাছ থেকে কখনো এমন ব্যবহার পায়নি জবেদা বেগম। পায়ের নিচের থেকে যেন মাটি সরে গেল। মুখ চেপে ডুকরে কেঁদে ওঠেন। কি হবে এই বাড়িতে না থাকলে? কিছুই হবে না, থাকুন আপনি আপনার স্বপ্নের পরিবার নিয়ে। এই স্বপ্নের পরিবারে কেউ নই আমি, কেউ নয় আমার ছেলে। অপমানিত মুখশ্রী নিয়ে লাগেজ গোছাতে ব্যস্ত হলেন তিনি। নিজের বাবার বাড়িতে জিনিসপত্র ছাড়া কিছুই নিলেন না। খুবই হালকা ওজনের লাগেজ হাতে বেরিয়ে গেলেন। মোস্তফা সাহেব একদৃষ্টে চেয়ে আছেন মেঝের রক্তের পানে। স্পষ্ট শুনছেন ভাই বউদের আর্তনাদ। তন্ময় জাবেদা বেগমকে থামানোর আপ্রাণ চেষ্টা করলেও চোখের কোণে ঘেঁষে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। ওহি সাহেব দরজায় করাঘাত করতে থাকলেন। ভাইয়া, ভাবি আর তন্ময় এসব কি করছে? ওরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কেন? আপনি কেন কিছু বলছেন না? পাথরের ন্যায় জবাব দিলেন মোস্তফা সাহেব। যেতে দে। থমকে গেল শাহজাহান বাড়ি। সবকিছু স্তব্ধ, বিমূঢ়। হুটহাট চেঁচিয়ে তোলে মেয়েলিশরের কান্না শোনা যেতে লাগলো। আর কিছুই যেন শোনা যাচ্ছিল না চারিপাশ থেকে। সাবিয়া দুয়ারের পাশে দাঁড়িয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে মেয়েটার মুখমণ্ডল লাল। চোখের সামনে থেকে গায়েব হয়ে গেল মা ভাই। হাজার আকুতি করেও থামাতে পারেনি। বাড়ির বাকি সদস্যের অবস্থা নাজেহাল। ওর ঘুমন্ত মুখশ্রী নিয়ে হতদন্ত ভঙ্গিতে নিচে নামলো। তাড়াহুড়ো পায়ে বেরিয়ে গেল দুয়ার খুলে। দীপ্ত ও তার পিছু পিছু ছুটছে। তন্ময় করুণ গলায় বলে, আম্মু প্লিজ, জেদ করে না, তুমি ভেতরে যাও। জাবেদা বেগম অঝরে কাঁদে। লাগেজ হাতে হাঁটতে শুরু করলেন ছেলের সামনে। তোকে একা যেতে দিব? কখনো না। কিভাবে থাকবি? কখন একা বাইরে থাকতে পেরেছিস? হোমসিক হয়ে পড়েছিস, একা থাকতে পারবি না। তুমি চলে এলে বাবাকে কে দেখবে? অসুস্থ হয়ে পড়বে তিনি। সাবিয়ার কথাও তো ভাবা দরকার। কোনো চিন্তা নেই, সুমিতা মুফতি আছে, দেখে শুনে রাখবে। জেদিমায়ের সামনে তন্ময় হার মানল। অরু আর দীপ্ত তাদের সামনে এসে থমকালো। ঘুমন্তরুর মুখের রেশ এখনো কাটেনি। মেয়েটার সদ্য ঘুম ভাঙা মুখশ্রী, চোখে জল লেপটে আছে। তন্ময় সেই মুখপানে দৃষ্টি পান করে রইল। অরু জাবেদা বেগমের আঁচল টেনে ধরেছে। এই বড় মা, কোথায় যাচ্ছ আমায় ফেলে? কোথায় যেতে দিব না, চলো বাড়ি চলো। জাবেদা বেগম অরুকে বুকে টেনে নিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার চাচুর খেয়াল রেখো। খুব বড় দায়িত্ব দিয়ে গেলাম তোমায়, পালন করবা কেমন? অরু সে কি কান্না, হাউমাউ করে কাঁদছে। জাবেদা বেগম মানতে না পেরে তাকায় তন্ময়ের পানে। তন্ময় শান্ত মন, কিন্তু তার দৃষ্টি শান্ত নয়, কিছুই আজ শান্ত নয়।
অশান্ত এবং বেসামাল। ওরও দুই পায়ে গিয়ে তন্ময়ের পেটের দিকটা শার্টের অংশ টেনে ধরে আকুতিভর্তি কণ্ঠে বলে, ফিরে চলো না তন্ময় ভাই। তন্ময় নিজের পুরুষালী হাতটা অরুর মাথায় রাখে, অগোছালো চুলগুলো গুছিয়ে দেয়, এক আকাশ সম মন খারাপ আড়াল করে গভীর গলায় বলে, বাগানে উদাম পায়ে যাবি না, ঘরের দরজা ঘুমানোর আগে বন্ধ করে শুবি, স্কুলে যাবার পথে গাড়ি নিবি, বিয়ে গুড গার্ল। ওর কান্নার মাত্রা বাড়ল বলে তন্ময় দীপ্ত মাথায় হাত বুলিয়ে এগিয়ে সদর দরজায় পার করে। জাবেদা বেগম শেষবার নিজের বাড়িটা একবার দেখে নিলেন, আঁচলে মুখ চেপে ছেলের পিছে পিছে চলে গেলেন। বারান্দার আড়াল হয়ে ধারালো মোস্তফা সাহেব নয়ন জলে ভর্তি। খুব গোপনে কোন ঘেঁষে আসা জল মুছে নিলেন, লালিত করুন চোখ জোড়া দেখে গেল যন্ত্রণাদায়ক দৃশ্য। ডেবিট ক্রেডিট এমনকি গাড়ির চাবি সহ সবকিছু তন্ময় রেখে এসেছে লিভিং রুমে। পকেটে 1000-এর ওপর কিছু টাকা। সে একা হলেও বন্ধুদের বাড়ি উঠে যেত, তবে সঙ্গে তার মা রয়েছে, এজন্য তন্ময় বেশ চিন্তায় পড়ে। জাবেদা বেগম ছেলেকে কিছু চিন্তা বুঝে নিলেন মুহূর্তেই। তিনি কাঁধে ব্যাগ হাতে নিয়ে কিছু টাকা বের করলেন। এগুলো আমার জমানো 10,000 টাকা, তোর নানা দিয়েছে, আপাতত নেই। তারপর গয়না আছে, এগুলো তোর নানার, বিক্রি করে ফেলবি। তন্ময় মন খারাপ করে নিলেও হাসে। মায়ের হাত থেকে লাগেজ নিয়ে নেয়, তার কাঁধে চেপে নিজের সাথে নিতে বলে, শাহনাজ মুস্তফা সাহেবের থেকে তোমার বেশি ভালো রাখবো মা। শাহজাহান মোস্তফা সাহেবের থেকেও তোমায় বেশি ভালো রাখবো মা। জাবেদা বেগম হাসেন অশ্রুসিক্ত নয়নে। আগ বাড়িয়ে ছেলের ঘাম মুছে মুখশ্রী মুছে আঁচল দিয়ে রানিং সব রেস্টুরেন্টে ঢুকে প্রথমে জাবেদা বেগমকে বসিয়ে দিল সোফায়। মায়ের জন্য খাবার আর নিজের জন্য কফি অর্ডার করলো। মোবাইল হাতে ফেসবুকে ঢুকলো চটজলদি ফ্ল্যাট খোঁজার জন্য। একটা পোস্ট করে ফেললো, খুব ভালো মানের ফলোয়ার থাকায় ভিড় জমে গেল মন্তব্য লোকেশনে। তাদের এরিয়ার মধ্যে ভালো মানের ফ্ল্যাট সম্পর্কে জানতে পেল, সেগুলো ইতিমধ্যে খালি, চাইলে আজই ওঠা যাবে। তন্ময় ফ্ল্যাটের ছবি সম্পর্কে উল্লেখিত কন্ট্যাক্ট নাম্বার কল দিতে লাগলো। এক এক করে কয়েকটার সঙ্গে কথা বলে দুটো ফ্ল্যাট বাছাই করে নিল। আর দুটো ফ্ল্যাটই পাশাপাশি, যে কোনো একটাই চুপ করলেই দেখে শুনে উঠবে। তাদের ফ্ল্যাট শাহজাহান বাড়ি থেকে বেশ দূরে না, যেন না হয়, তার খেয়াল রাখলো করুণভাবে। জাবেদা বেগম খাবেন না, তন্ময় তাকে এক প্রকার জোরপূর্বকভাবে খাওয়ালো। তারপর মাকে নিয়ে বেরোলো রেস্টুরেন্ট থেকে। রিক্সা নিয়ে সোজা গন্তব্যে এসে থামলো। 8তলা বিল্ডিংয়ের বাড়ি, খুব পরিপাটি এবং নির্জন। বাড়ির সামনে একটা কৃষ্ণচূড়া গাছ, খুবই সুন্দর সেটি। জাবেদা বেগম বললেন, আমাদের বাড়ির সদর দরজার সামনেও এমন একটি গাছ লাগালে কেমন হয়? ভালো, বাড়ি ফিরলেই একটা লাগিয়ে নিও। জাবেদা বেগম মন খারাপ করলেন, সে তো কত দেরি, তাহলে কাল এনে দিব, আপাতত বারান্দায় লাগিয়ে নাও। হ্যাঁ, ভালো বলেছিস। ফ্ল্যাটটি পছন্দ হলো জাবেদা বেগমের। বারান্দাখানা ভীষণ বড়। সবচেয়ে ভালো বিষয় দুটো বেডরুমের বারান্দা, বড় রান্নাঘর, লিভিং রুমে দারুণ স্পেস। সমস্যা হলো ভাড়া নিয়ে। 30,000 টাকা ভাড়া। তন্ময় অবশ্য গ্রাহ্য করল না। সে অগ্রিম 10,000 টাকা দিয়ে তৎক্ষণাৎ উঠে পড়ল। পুরো খালি ফ্ল্যাটে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল। জাবেদা বেগম লাগেজ লিভিং রুমে মেঝেতে রেখে রান্নাঘরে ছুটলেন। তড়িঘড়ি করে বললেন, তন্ময়, আগে রান্না করার কিছু দরকার। রান্নার জন্য আপাতত যেসব লাগবে লিস্ট করে দেই, নিয়ে আয়। তোর বন্ধুদের কল করে ডাক, খেয়ে দিয়ে যাবে। নতুন ফ্ল্যাটে উঠলাম, ইনভাইটেশন দিয়ে ঘরে একটা আমেজ আনা দরকার। তন্ময় ভুলেও নিজের বিচ্ছু বন্ধুদের ডাকবে না, মা যতই বলুক না কেন। চুপচাপ বাজার করে আনলো দুহাত ভরে, মায়ের হাতে সেগুলো ধরিয়ে দেয়। বারান্দায় দাঁড়ালো, চিন্তায় মশগুল। ফ্ল্যাটে এক্ষুনি কিছু ফার্নিচার লাগবে। তার মায়ের কোমরের সমস্যা, নরম বিছানা ছাড়া ঘুমোতে পারবে না। চিন্তায় স্বর্ণমনস্ক হয়ে পড়লো। জাবেদা বেগম রান্না বান্না এখনো চুলোয়। সেই সময় কলিং বেল বেজে উঠল। তন্ময় দ্রুত প্রায় লিভিং রুমে আসে। জাবেদা বেগম দরজা খুলে ইতিমধ্যে দেখলেন দারোয়ান দাঁড়িয়ে। হেসে বলে, নিচে অনেকগুলো ভ্যান গাড়ি নিয়ে বেশ কিছু লোকজন এসেছে। তারা নাকি আপনাদের বাড়ির অতিথি, মানে 5তলার। যদি একটু এসে দেখতেন। তন্ময় চমকালো, ভরকালো। জাবেদা বেগমও অবাক হলো। ছেলের সাথে তড়িঘড়ি এলেন নিচে। সদর দরজায় এসে আহম্মকের মতো হয়ে গেলেন ছেলেকে দেখে। মোট 11টা ভ্যান গাড়ি। 11টা ভ্যান গাড়ি জুড়ে ফার্নিচার, সোফা, ডাইনিং টেবিল,
বক্স বেড, কাবার্ড, অনেক কিছু। এক একটা ফার্নিচারের ওপর বড় কাগজ লাগানো, সেখানে লেখা তন্ময়ের কিছু বন্ধু বান্ধবের নাম, যেমন গিফট ফ্রম মাহিম, গিফট ফ্রম ইব্রাহিম, গিফট ফ্রম রিহান, গিফট ফ্রম সুহানি। মাহিম হইচই করে এগিয়ে আসলো। আন্টি দাওয়াত দিয়েছে, দাওয়াত খেতে এলাম, খালি হাতে কি আর আসা যায়? তন্ময় নির্বিশেষে চোখে শুধু তাকিয়ে রইল। সে আসলে রাখবে নাকি কাঁদবে নাকি হাসবে সেটাও যেন সে এই মুহূর্তের জন্য ভুলে গিয়েছে একদম। বন্ধু বান্ধবেরা না ফার্নিচার দিয়ে ফ্ল্যাট ফিল আপ হয়ে গেছে। খুব দারুণভাবেই প্রত্যেকটা ফার্নিচার মিল করে নিয়ে এসেছে। লিভিং রুমে আকর্ষণীয় সোফা সেটখানা পুরো ফ্ল্যাটের নকশা পরিবর্তন করে ফেলেছে ইতিমধ্যে। মাহিন ক্লান্ত ভঙ্গিতে হাত পা ছড়িয়ে সোফায় বসেছে। রিহান, ইব্রাহিম ওরাও বসেছে। 3 ঘন্টা ধরে কাজ করছে, ফার্নিচার ওঠানো, সেট করা, এনিথিং। তাই এক একজন শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। রান্নাঘরে জাবেদা বেগমের সঙ্গে সুহানি রয়েছে। দুজন বেশ গল্পগুজব করে, রান্নাবান্না করছে, হুটহাট হাসছে শব্দ করে। এর মধ্যে রিহান 2 বার উঁকি মেরেছে। গ্রানে মোমো করছে চারদিকটা। ক্ষুধা অনেক গুণ বেড়ে গেছে। রান্না শেষ হতেই সুহানি লিভিং রুমে এসে বলে ওঠে, হ্যালো হ্যালো, ইটস ডিনার টাইম। ডিনার বয়েজ, ফ্রেশ অন আপ, ডাইনিংয়ে চলে আসো, চট জলদি। আসতেছি ভাই, ক্ষুধা লাগছে ভয়ঙ্কর। তন্ময় গোসলে গিয়েছিল সর্বপ্রথম। মাত্রই বের হয়েছে গোসল সরে। সারাদিন দৌড়াদৌড়ি করতে হয়েছে যেহেতু শরীর ভীষণ ক্লান্ত ছিল। ঠান্ডা পানি ক্লান্তি বেশ খানিকটা দূর করতে সাহায্য করলো। মাথা মুছতে মুছতে লিভিং রুমে আসতেই বন্ধুদের উদ্দেশ্য করে বলল, ফ্রেশ হয়ে নে। হুড়হুড় করে এক একজন গিয়ে ফ্রেশ হতে লাগলো। ছুটে এসে ডাইনিংয়ে বসে পড়লো। টেবিল ভর্তি খাবার, অনেক পদেই রান্না করা হয়েছে, সেগুলো সার্ভ করলেন সুহানি। জাবেদা বেগম রান্নার হাত দারুণ, খাবারের নকশা তার প্রথম। চেটে পুটে খেয়ে মাহিন প্রশংসা করে চলেছে। রিহান খাওয়ার এক ফাঁকে বলল, আন্টি আপনার হাতে জাদু আছে, এত দারুণ খেতে হয়েছে যে আমার পেট ভরছে কিন্তু মন ভরছে না। জাবেদা বেগম হেসে বললেন, তাহলে প্রত্যেক দিনই চলে এসো খেতে। আমি ভীষণ নির্লজ্জ, চলে আসবো কিন্তু আমার বাবা। আচ্ছা বাবা এসো, আমি খুশি হব। ছেলেমেয়েগুলো আজ খুবই পরিশ্রম করেছে, সেই জন্য জাবেদা বেগম চাচ্ছিলেন না এমন রাতে তারা ফিরুক। তাই তিনি বললেন, আজ বরং সবাই থেকে যাও, সকালে ব্রেকফাস্ট করে পরে যেও। তন্ময়ের কিছু বন্ধু যে বিচ্ছু জবাব না দিয়ে তন্ময়ের দিকে তাকায়, যেমন তন্ময় মাথা দোলায় সবগুলোই থেকে যাবে, আর মাথা না নড়ালে হুড়হুড় করে বেরিয়ে যাবে। খেতে খেতে আগোচরে হাসে তন্ময়। খাবার শেষ করে উঠে নিয়ে প্রশ্ন করে, থাকতে পারবি সবাই? পারবো মানে আলবাত পারবো। এবং খাওয়া দাওয়া করেই তন্ময় বিছানায় চিপাত হয়ে শুয়ে পড়ে। এক একটা বিছানার এক কোণে ইব্রাহিম, আরেক কোণে মাহিন, তাদের মধ্যে রিহান, আবার রিহানের পায়ের কাছটাই সৈয়দ। পুরো বিছানায় তাদের রাজত্ব। তন্ময় দাঁড়িয়ে তাদের সামনে, সবগুলোর ওপর তার নজর, দৃষ্টি নরম। গলায় স্বরে বলল, সময় নিয়ে বলে সে, খুব চিন্তায় ছিলাম, ভেবেছিলাম খুব কঠিন হবে এবারের পথ চলা, অথচ তোদের জন্য সবকিছু কেমন সহজ হয়ে গেল, ধন্যবাদ। মাহিন বিছানা থেকে ঝাঁপিয়ে চড়ে বসে তন্ময়ের পিঠে। পিঠ অতিক্রম করে তন্ময় প্রায় পড়ে যেতে নিল, কিন্তু না, দেওয়াল ধরে সামনে উঠেছে। মাহিন সেভাবেই ভেঙচি কেটে বলে, শালা, এখন এই সামান্য বিষয় নিয়ে ধন্যবাদ দিচ্ছিস? আর তুই যে আমাদের জন্য এত কিছু করছস, তখন তো ধন্যবাদ দিতে দিসনি, বাটপার। এরপর সাহায্য করিস খালি আমারে। তোর 14 গোষ্ঠী সহ আমি মাহিন ধন্যবাদ দিয়ে ভাষায় দিব, মনে রাখিস। হেসে ওঠে সবাই। তারাও ছুটে আসে বন্ধু বান্ধবের বন্দী হতে। সুহানি আর মিষ্টি প্লেট হাতে কেবল দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এমন দৃশ্য দেখে গলা ফাটিয়ে চেঁচায়, আরে আরে, আমি কই, চাপ চাপ, আমিও ঢুকবো। বলতে বলতে প্লেট পাশে রাখতে দেয়। যেমনই রাখবে দৌড়ে ছেলেদের হ্যাঙ্গিং সিচুয়েশনে ঢুকে পড়বে। রিহান ধমক দেয়, এই যে আসবি না, খবর দে সুহানি, এখানে আমরা ছেলেরা, তাতে কি, আমিও আসবো, 100 বার আসবো। দেখি সর, মাইন সর, জায়গা দে, আমরা ছাড়। কোন গ্রুপে হাগ হবে, বিঘ্ন, সর। তন্ময় হাসে। মাহিন ঠেলে জায়গা করে নেয়, তারপর হাত বাড়ায়, শব্দ করে ডাকে, আয় ঢোক। সুহানি দৌড়ে এসে ঢুকে পড়ে বন্ধুদের মাঝে। নিজেদের গ্রুপে ফ্রেম গানটি ঘুরতে ঘুরতে গেয়ে ওঠে সকলে মিলে। একটা তাদের বন্ধুত্বের থিম সং। ভালো কিছু হলেই গেতে হবে। জাবেদা বেগম দূর থেকে বাচ্চাদের এরূপ দৃশ্য দেখে হাসতে থাকে। বাড়ি থেকে বেরোবার শূন্যতা বাচ্চাদের কমিয়ে দিয়েছে।
ঘড়ির কাঁটা রাত ৩টা। সকলে গভীর ঘুমে। তন্ময় ল্যাপটপের সামনে বসে আছে। সবকিছু ফেলে আসলেও ল্যাপটপ ফেলে আসেনি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপাতত খুব ব্যস্ত ভঙ্গিতে বড় কোম্পানিতে অ্যাভেলেবল পজিশনে সিভি ড্রপ করছে। সে সময় তার ফোন বেজে উঠল। নম্বরটি অরুর। লাস্টে ৯২, তন্ময়ের মুখস্থ নাম্বার, এবং সেই নাম্বারটা সেভ করেছে কালপিক দিয়ে, যার মানে অপরাধী। খুব বড় অপরাধ করেছে অরু, আর সেটা হলো তন্ময়ের শীতল হৃদয়ে জানালা খুলে ঢুকে পড়া। খুব ঢুকে শান্ত হয়নি, সেখানে নিজের চঞ্চলতার রাজত্ব বসিয়ে দিয়েছে এই মেয়েটা। তন্ময় ফোন হাতে উঠে দাঁড়ায়, স্লাইড ডোর খুলে বারান্দায় আসে। আকাশ বড় চাঁদ, বাতাস বইছে, আকাশের চারপাশটা দৃশ্য দারুণ। এখান থেকে মেইন রোড দেখা যায়, গাড়ি ঘোড়া নেই, সবকিছুই শান্ত নির্জন। কল রিসিভ করে কানে ধরতেই অরু কান্নার স্বর শোনা গেল। এতে তন্ময়ের বিন্দুমাত্র খারাপ লাগলো না, বরং চোখ বন্ধ করেই চুপচাপ শুনছে। কান্নার এক ফাঁকে অরু ফুপিয়ে ডাকে, তন্ময় ভাই। তন্ময়ের চিকন ঢোক ঘেঁষে হাসি ছুটে গলার স্বর সাবলীলায় বলে, কি হয়েছে? আমার খুব কষ্ট হচ্ছে, মিস করছি বড় মাকে। শুধু বড় মাকে? অরুর কান্নার মাত্রা আরো বাড়লো, ফুপিয়ে উঠল, নাক টানছে শব্দ করে, কান্নার তোরে নিঃশ্বাস আটকে আসছে যেন। তন্ময় নিঃশব্দে হাসছে। না দেখতেই বুঝতে পারছে অরুর অবস্থা। রুম জুড়ে নিশ্চিত টিস্যু ফেলে রেখেছে। এই দাঁড়াচ্ছে না হয় বসছে। মেয়েটা অশান্ত এবং অধৈর্য। অরু সবসময় নিয়ে জবাব দেয়, আপনাকেও ফিরে আসুন না। সময় হলেই ফিরবো। কবে হবে সময়? খুব জলদি। কোথায় আছেন? কাছেই। আমিও আসবো। আচ্ছা, প্রত্যেক দিনই আসবো। সাইকেল করে আসতে পারবো না? পারবি। পড়তেও চলে আসবো। ওকে। আমাকে পড়াবেন না? প্রত্যেক দিন পড়বো। ঠিক আছে। আজকের বাড়ির সবাই না খেয়ে, সবার মন খারাপ, আমারও। তাই আমিও কিছু খাইনি। আমার না খিদে পেয়েছে, কিন্তু খেতে নিলেই কান্না পায়। কাঁদতে কাঁদতে খেতে নেই। আচ্ছা। তন্ময়ের হৃদয়ে অরু নামক অসুখটা অনেকাংশ কমে এলো। ভালো লাগার দুয়ারে উথাল সর্বশরীর। সুদূর আসমানে চেয়ে বিড়বিড় করে উঠল, ক্ষণিকের দূরত্বে যদি তোকে চিরতরে পাওয়ার রাস্তা হয়ে থাকে, তাহলে আমি তাতেই সই।